ওয়েলকাম এভরিওয়ান। আজকে যে বিষয়টি আলোচনা করব, WBBSC ক্লাস 10 লাইফ সায়েন্স দশম শ্রেণীর জীবনবিজ্ঞান মাধ্যমিক জীবনবিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায় থেকে আমরা প্রথমেই জানব অভিব্যক্তি বা জৈব বিবর্তন কি। অভিব্যক্তি বা জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কি জিনিস? তো বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার এই বিবর্তন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার এই বিবর্তন বা ইভলিউশন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। তো ইভলিউশন বা অভিব্যক্তি কি বলবো? অভিব্যক্তি হচ্ছে একটি খুব মন্থর অর্থাৎ খুব ধীর গতি সম্পন্ন কিন্তু গতিশীল একটি প্রক্রিয়া। মন্থর ও গতিশীল মানে কয়েক কোটি বছর ধরে কিন্তু এই পরিবর্তন হয়। যে মন্থর এবং গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরল জীব থেকে ক্রমপর্যায়ে জটিল জীবের আবির্ভাব ঘটে, তাকেই বলা হয় অভিব্যক্তি বা ইভলিউশন। আমি আবার রিপিট করছি, যে পদ্ধতিতে অর্থাৎ যে মন্থর এবং গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমপর্যায়ে জটিল জীবের আবির্ভাব ঘটে, তাকে বলা হয় অভিব্যক্তি। অর্থাৎ আমরা অভিব্যক্তিতে দেখলাম উদ্বংশীয় সরল জীব থেকে জটিল জীব, উদ্বংশীয় সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব ঘটবে, তাকেই আমরা বলবো অভিব্যক্তি। অর্থাৎ উদ্বংশীয় জীব মানে যে জীব একদম সরল অর্থাৎ এককোষী সরল জীব থেকে কালক্রমে ক্রমপর্যায়ে পরিবর্তনের মাধ্যমে জটিল জীব অর্থাৎ বহুকোষী জীব বা উন্নত জীবের আবির্ভাব ঘটে, এই যে পদ্ধতি সেটাকেই বলা হয় অভিব্যক্তি। তো আমরা এখন যেটা জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাধ্যমিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী। প্রথমে জানতে হবে পৃথিবী সৃষ্টি। অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলীর প্রথম পয়েন্ট হচ্ছে পৃথিবী সৃষ্টি। আজ থেকে প্রায় 450 থেকে 460 কোটি বছর, 450 থেকে 460 কোটি বছর আগে বিগ ব্যাং বা থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে পৃথিবীর আবির্ভাব ঘটেছিল। তাহলে এবার আমাদেরকে জানতে হবে পৃথিবীতে প্রাণের উদ্ভব কেমন করে ঘটলো। তো পৃথিবীতে প্রাণ অর্থাৎ জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে। তার মধ্যে তোমাদেরকে যেটা পড়তে হবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ। কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ। এই রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন এবং বিজ্ঞানী হ্যালডেন। বিজ্ঞানী ওপারিন এবং বিজ্ঞানী হ্যালডেন কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদের কথা বলেছিলেন। অর্থাৎ পৃথিবী সৃষ্টির পরবর্তী পয়েন্টটা হচ্ছে জীবনের আবির্ভাব। পৃথিবী সৃষ্টির পরবর্তী পয়েন্টটা হচ্ছে জীবনের আবির্ভাব। জীবনের আবির্ভাবের সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ, যে মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ওপারিন এবং বিজ্ঞানী হ্যালডেন। তো বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মতে এনারা বললেন আদিম পৃথিবীতে অর্থাৎ পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী তো উষ্ণতা কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ছিল,
সেই সময় পৃথিবীর বাতাসে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর বাতাসে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। পৃথিবী সৃষ্টির সময় কোনো মুক্ত অক্সিজেন ছিল না। সেই সময় কি ছিল? সেই সময় কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি ছিল। ওপারিন এবং হ্যালডেনের কেমোজেনি বা রাসায়নিক বিবর্তন মতবাদ অনুসারে আদিম পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। সেই সময় পরিবেশ ছিল বিজারণধর্মী এবং সেই সময় বাতাসে ছিল কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি ইত্যাদি। যৌগগুলো থেকে কী তৈরি হতে পারে? মিথেন তৈরি হতে পারে, CH4, অ্যামোনিয়া, NH3 ইত্যাদি তৈরি হতে পারে। তো কেমোজেনি অনুসারে আদিম পৃথিবীতে বিজারক ধর্মী পরিবেশে মহাজাগতিক রশ্মি, ইউভি রে, বজ্রপাত ইত্যাদি প্রভাবে এই যে সরল অজৈব যৌগগুলো থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি হয়েছিল। সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ সৃষ্টি হয়েছিল, যেটাকেই বলা হচ্ছে কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ। তো পৃথিবী সৃষ্টির সময় মুক্ত অক্সিজেন ছিল না। তো এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা মনে রাখতে হবে যে এই যে জীবনের আবির্ভাব কিভাবে হলো এ প্রসঙ্গে হ্যালডেন বলেছে যে আদিম পৃথিবীতে যে সরল জৈব যৌগগুলো যেমন শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এগুলোর উৎপত্তি হয়েছিল গরম সমুদ্রের জলে। আদিম পৃথিবীতে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলোর উৎপত্তি হয়েছিল গরম সমুদ্রের জলে। তো এই গরম সমুদ্রের জলে আমরা জানি স্যুপ কেমন করে তৈরি হয়। জলের মধ্যে যদি আমরা চিনি বা লবণ মিশাই তাহলে কী হবে? সেটা দ্রবণ বা স্যুপে পরিণত হয়ে যাচ্ছে। তো বিজ্ঞানী হ্যালডেন, শুধুমাত্র হ্যালডেন, কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনের সময় ওপারিন এবং হ্যালডেন দুজনেরই নাম, এবং গরম তরল স্যুপের সময় শুধু হ্যালডেনের নাম। বিজ্ঞানী হ্যালডেনের মতে আদিম পৃথিবীতে গরম সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, শর্করা ইত্যাদির আবির্ভাব হয়েছিল এবং ইত্যাদি জৈব যৌগ এবং গরম সমুদ্রের জলের মিশ্রণকে বিজ্ঞানী হ্যালডেন নামকরণ করেছিলেন হট ডাইলিউট স্যুপ। বা গরম তরল স্যুপ। বিজ্ঞানী হ্যালডেনের মতে আদিম পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড ইত্যাদির উৎপত্তি হয়েছিল গরম সমুদ্রের জলে। তো সেই সমস্ত জৈব যৌগ এবং গরম সমুদ্রের জলের মিশ্রণকে বিজ্ঞানী হ্যালডেন নামকরণ করেছিলেন গরম তরল স্যুপ। পরবর্তীতে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোয়াসারভেট। তো বিজ্ঞানী ওপারিন কি বলল যে বৃহৎ আকৃতির জৈব অণুগুলো যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো গরম তরল স্যুপ থেকে এবার আলাদা হবে। বৃহৎ আকার জৈব অণুগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে আন্তর আণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে। একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যে আকর্ষণ বল সেটাকে বলা হয় আন্তঃ আণবিক আকর্ষণ বল। তো আন্তঃ আণবিক আকর্ষণ বলের প্রভাবে ছোট ছোট জৈব অণু যেগুলোকে আমরা বলি কোলয়েড, পদার্থের ক্ষুদ্রকণাকে বলা হয় কোলয়েড, সেই কোলয়েডগুলো যুক্ত হয়ে একটা বড় কোলয়েড গঠন করবে এবং এই কোলয়েডটা হবে দ্বিস্তরী আবরণযুক্ত। কোয়াসারভেটের ক্ষেত্রে কি বললাম আমি? শুধু ওপারিন। বিজ্ঞানী হ্যালডেন গরম তরল স্যুপ এবং বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেট। কিন্তু কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ কিন্তু বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন মিলিত হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বিজ্ঞানী ওপারিন কি বলল? যে গরম তরল স্যুপ থেকে জৈব অণুগুলো আলাদা হবে এবং আন্তরাণবিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে বড় কোলয়েড গঠন করবে এবং এই কোয়াসারভেট হবে দ্বিস্তরী আবরণ, দুটো আবরণ থাকবে এবং এটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত হবে এবং এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম এটার নাম হচ্ছে কোয়াসারভেট। তো এক্ষেত্রে আরেকটা টার্ম যেটা মনে রাখতে হবে সেটা হলো মাইক্রোস্ফিয়ার।
মাইক্রোস্ফিয়ার কিন্তু বিজ্ঞানী ফক্সের। ফক্সের মতবাদ, বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা। কিছুই না, বিজ্ঞানী ফক্স বলেছিলেন যে মাইক্রোস্ফিয়ার হলো একটাই মাত্র অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত, অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত প্রোটিনের একটা গঠন হলো মাইক্রোস্ফিয়ার। অর্ধবেদ্য পর্দা দ্বারা বেষ্টিত প্রোটিনের একটি গঠন হলো মাইক্রোস্ফিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো কোয়াসারবেট এবং মাইক্রোস্ফিয়ার। তাহলে কোয়াসারবেট এবং মাইক্রোস্ফিয়ারের পার্থক্য কি? কোয়াসারবেটে দ্বিস্তরীয় আবরণ থাকে, মাইক্রোস্ফিয়ারের একটাই আবরণ থাকে, একটাই অর্ধবেদ্য পর্দা থাকে। কোয়াসারবেট প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিড তিনটাই থাকে, মাইক্রোস্ফিয়ার শুধু প্রোটিন দ্বারা গঠিত। মাইক্রোস্ফিয়ার শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত, কোয়াসারবেট কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। এবার কি হবে, পৃথিবী সৃষ্টির সময় প্রথম যে নিউক্লিক অ্যাসিডের আবির্ভাব ঘটেছিল সেটা হচ্ছে আরএনএ। আমরা জানি আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। তো পৃথিবী সৃষ্টির সময় প্রথমে যে আবির্ভাব ঘটেছিল, সবার প্রথমে যে আরএনএ এসেছিল, সবার প্রথমে নিউক্লিক অ্যাসিড এসেছিল আরএনএ। সেজন্য আরএনএকে বলা হয় নগ্ন জিন। এটি একটি প্রোটিনবিহীন নিউক্লিক অ্যাসিড। পৃথিবী সৃষ্টির সময় আরএনএ প্রথম আবির্ভাব হয়েছিল, যেটি ছিল প্রোটিনবিহীন নিউক্লিক অ্যাসিড। এটাকে বলা হয় নগ্ন জিন। তো এবার এই যে কোয়াসারবেট বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে যখন আরএনএ প্রবেশ করবে, কোয়াসারবেট বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে যখন আরএনএ প্রবেশ করবে, তখন সেটা একটা কোষে পরিণত হবে। ভালোভাবে শুনবে, আমি আবার রিপিট করছি। কোয়াসারবেট বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে যখন নগ্ন জিন আরএনএ প্রবেশ করবে, তখন সেটা একটা কোষে পরিণত হলো। তখন সেটাকে আমরা বলবো প্রাথমিক কোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন। তাহলে প্রোটোসেল কি? কোয়াসারবেট বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে নগ্ন জিন আরএনএ প্রবেশ করলে সেটি একটি কোষে পরিণত হয়। তাহলে প্রথম কোষীয় জীব কিন্তু হচ্ছে প্রোটোসেল, এবং এই প্রোটোসেল থেকে পরবর্তীকালে প্রোক্যারিওটিক কোষের কিন্তু আবির্ভাব ঘটে। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথমে সৃষ্ট প্রাথমিক কোষ বা প্রোটোসেলের জিনেটিক বস্তু কিন্তু আরএনএ, নট ডিএনএ। প্রথম সৃষ্ট প্রোটোসেলের জিনগত বস্তু ছিল হচ্ছে আরএনএ। সেই জন্য এই তত্ত্বকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড। তাহলে আমরা অভিব্যক্তি বা বিবর্তনের যে রেখাচিত্র বা পর্যায়চিত্র দেখছিলাম, তাহলে প্রথমে পৃথিবী সৃষ্টি, আজ থেকে প্রায় 450 থেকে 460 কোটি বছর আগে বিগ ব্যাং বা থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে পৃথিবীর আবির্ভাব হয়। তার পরবর্তী পয়েন্ট, জীবনের আবির্ভাব। এটি প্রায় 350 কোটি বছর আগে। প্রায় 350 কোটি বছর আগে জীবনের আবির্ভাব হয়েছিল। কি ছিল সেই সময়? পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। মুক্ত অক্সিজেন না থাকার কারণে সরল অজৈব যৌগ থেকে মহাজাগতিক রশ্মি, আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, বজ্রপাত ইত্যাদি প্রভাবে সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি হয়েছিল। রাসায়নিক বিবর্তনের প্রভাবে আমরা দেখলাম ধীরে ধীরে কোয়াসারবেটের আবির্ভাব হলো। কোয়াসারবেটের ভিতরে নগ্ন জিন আরএনএ প্রবেশ করে প্রাথমিক কোষ গঠন হলো এবং জীবনের আবির্ভাবিত হলো। এবার তারপরে যেটা হচ্ছে এককোষী জীবের আবির্ভাব। এককোষী জীবের আবির্ভাব অর্থাৎ প্রোটোসেল বা প্রাথমিক কোষ থেকে কি হলো, প্রোক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটলো। যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এদের আবির্ভাব ঘটলো, অর্থাৎ এককোষী জীবের আবির্ভাব। তার পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে O2 ত্যাগ। সালোক সংশ্লেষকারী
ব্যাকটেরিয়ার পরিবেশে O2 ত্যাগ। দেখো, এককোষী জীবের আবির্ভাব, প্রোটোসেল থেকে এককোষী জীবের আবির্ভাব হলো, তখনও পর্যন্ত মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটেনি। তো প্রোক্যারিওটিকদের মধ্যে এরা ছিল, এককোষী জীবরা ছিল অবায়ুজীবী, অর্থাৎ এরা কেমো হেটেরোট্রপস, নানা রকম রাসায়নিক পদার্থের সাহায্যে এরা পুষ্টি সরবরাহ করত। তো এরা ছিল অবায়ুজীবী। তো তা কিছু কিছু ব্যাকটেরিয়া, কিছু প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া যেমন রোটোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, ক্লোরোবিয়াম, এছাড়া নীলাভ সবুজ শৈবাল যেমন সায়ানোব্যাকটেরিয়া, এদের মধ্যে কেউ কেউ সালোক সংশ্লেষ করলো। রোটোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম এই প্রভৃতি ব্যাকটেরিয়াগুলো সালোক সংশ্লেষ করলো, এবং আমরা জানি সালোক সংশ্লেষের মাধ্যমে পরিবেশ থেকে CO2 আপটেক হয় এবং O2 রিলিজ হয়। পরিবেশ থেকে CO2 গ্রহণ হয় এবং O2 ত্যাগ করে, অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হয়। তখন কিন্তু সালোক সংশ্লেষের মাধ্যমে মুক্ত অক্সিজেনের আবির্ভাব হলো। অর্থাৎ কিছু কিছু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, রোটোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, তারা সালোক সংশ্লেষের মাধ্যমে পরিবেশে অক্সিজেন ত্যাগ করলো। এবং তারপরে যে স্টেপ, সেটা হচ্ছে বহুকোষী জীবের উৎপত্তি। দেখো, 5 নাম্বার স্টেপ হচ্ছে বহুকোষী জীবের উৎপত্তি। এবার কি হলো, এককোষী জীব অর্থাৎ প্রোক্যারিওটিক থেকে এবার ইউক্যারিওটিকদের আবির্ভাব হবে। প্রোক্যারিওটিক জীবরা কলোনি গঠনের মাধ্যমে, অর্থাৎ এন্ডোসিম্বায়োসিস, মিথজীবিতার মাধ্যমে বা এন্ডোসিম্বায়োসিস, একত্রে কলোনি গঠনের মাধ্যমে, বসবাসের মাধ্যমে এবং জননের ফলে বহুকোষী জীবের উৎপত্তি ঘটে। প্রোক্যারিওটিক জীবেরা এন্ডোসিম্বায়োসিস বা মিথজীবিতা এবং কলোনি গঠনের মাধ্যমে, একত্রে বসবাস এবং জননের মাধ্যমে বহুকোষী জীবের উৎপত্তি ঘটে। তারপরে যেটা পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট হচ্ছে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাব। দেখো, মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাব। তো এই যে বহুকোষী জীবীদের মধ্যে প্রথমে আসে অমেরুদণ্ডী। ক্লাসিফিকেশান আমরা যদি প্রাণী জগতে শ্রেণীবিন্যাস দেখি, তাহলে প্রথমে আসে অমেরুদণ্ডী। সেখান থেকে যেমন প্রথমে পরিফেরা, স্পঞ্জ, তারপরে নিডারিয়া, টিনোফোরা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, এরকম শেষে হেমিকর্ডাটা। অর্থাৎ যাদের নোটোকট থাকে না তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী, যাদের নোটোকট থাকে তাদেরকে বলা হয় কর্ডাটা। যাদের মেরুদণ্ডী, যাদের নোটোকট থাকে না তাদেরকে বলা হয় নন কর্ডাটা, যাদের নোটোকট থাকে তাদেরকে বলা হয় কর্ডাটা। তাহলে হেমিকর্ডাটা পূর্বে কর্ডাটার আন্ডারে ছিল, এখন নন কর্ডাটা হয়ে গেছে। তো অ্যাকাইনোডার্মাটা পর্যন্ত অমেরুদণ্ডী। তারপরে নোটোকটের আবির্ভাব হলো। কর্ডাটাদের মধ্যে যাদের নোটোকট ছিল না, তাদের নন কর্ডাটাদের মধ্যে যাদের নোটোকট ছিল না, তাদের থেকে কর্ডাটাদের মধ্যে নোটোকটের আবির্ভাব হলো। নোটোকট, কর্ডাটার আবার ভাগ আছে। হেমিকর্ডাটা, এদের শুধু লেজের মধ্যে নোটোকট থাকে লার্ভা অবস্থায়। হেমিকর্ডাটার লার্ভা অবস্থায় শুধু লেজের মধ্যে নোটোকট থাকে। সেফালোকর্ডাটার অগ্রভাগ থেকে লেজ পর্যন্ত নোটোকট থাকে। ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়, তারা হয়ে যায় মেরুদণ্ডী প্রাণী। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আবার চোয়ালবিহীন প্রাণী একনাথা এবং চোয়ালযুক্ত প্রাণী ন্যাথোস্টোমাটা, এবং ন্যাথোস্টোমাটার প্রথম ভাগ হচ্ছে মাছ, কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস। তো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে প্রথম মাছের আবির্ভাব ঘটলো। আমি আবার বলছি, বহুকোষী জীবদের মধ্যে প্রথমে অমেরুদণ্ডী প্রাণী, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিলমেন্থিস, অ্যাস্কেলমেন্থিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, হেমিকর্ডাটা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। তারপরে কর্ডাটাদের মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তারপরে মেরুদণ্ডী বা ভার্টিব্রাটা, সেখান থেকে চোয়ালবিহীন প্রাণী, চোয়ালযুক্ত প্রাণী এবং সবশেষে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের কিন্তু আবির্ভাব ঘটলো। নেক্সট যেটা হবে, ডাঙ্গার আবির্ভাব। দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে ডাঙ্গার আবির্ভাব। ডাঙ্গার আবির্ভাব, এদিকে কিন্তু উদ্ভিদদের মধ্যেও কিন্তু বিবর্তন হচ্ছে। উদ্ভিদদের মধ্যে প্রথম উদ্ভিদ আমরা জানি কি, অপুষ্পক ক্রিপ্টোগ্যামসের মধ্যে প্রথম হচ্ছে শৈবাল। শৈবাল বা অ্যালগির মূল কাণ্ড পাতা থাকে না, সেটাকে বলা হয় সমাঙ্গদেহী। শৈবালরা জল থেকে বিস্তার লাভ করলো। শৈবাল থেকে ক্রমে ক্রমে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা, টেরিডোফাইটা থেকে সপুষ্পক উদ্ভিদ গুপ্তবীজী,
ব্যক্তবীজি, গুপ্তবীজি, টেরিডোফাইটা থেকে ব্যক্তবীজি, তারপরে গুপ্তবীজি, গুপ্তবীজির মধ্যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী ইত্যাদি উদ্ভিদের কিন্তু আবির্ভাব ঘটল। উদ্ভিদের ক্লাসিফিকেশন অনুসারে, তাহলে আবির্ভাব অনুসারে কিন্তু ক্লাসিফিকেশনটা সাজানো থাকে। প্রথমে শৈবাল জাতীয় উদ্ভিদ, তারপরে ব্রায়োফাইটা বা মস জাতীয়, তারপরে টেরিডোফাইটা বা ফ্রান জাতীয়, সেখান থেকে ব্যক্তবীজি, তারপরে গুপ্তবীজি উদ্ভিদের আবির্ভাব ঘটে এবং এইভাবে পৃথিবীতে ডাঙ্গার আবির্ভাব ঘটে, অর্থাৎ নতুন বাসস্থানের উদ্ভব হয়। পরবর্তী পয়েন্ট, তো উভচরের আবির্ভাবে কী হবে? কিছু কিছু জলজ প্রাণী ডাঙ্গায় চলে আসবে, যেমন মাছেদের থেকে কিন্তু উভচর প্রাণীদের আবির্ভাব ঘটে, যেমন বিশেষ করে শিলাকান্ত নামক মাছের থেকে উভচর প্রাণীর আবির্ভাব ঘটে। সেই উভচর থেকে কালক্রমে বিবর্তনের ধারায় সরীসৃপের আবির্ভাব ঘটবে এবং সরীসৃপ থেকে একদিকে পক্ষী এবং সরীসৃপ থেকে একদিকে স্তন্যপায়ীদের আবির্ভাব ঘটে। দেখো এখানে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাব, তারপরে ডাঙ্গার উদ্ভিদের বিবর্তন অর্থাৎ ডাঙ্গার আবির্ভাব হলো, তারপরে কিছু জলজ প্রাণী থেকে উভচরের সৃষ্টি হলো, উভচর থেকে সরীসৃপের আবির্ভাব এবং সরীসৃপ থেকে একদিকে পক্ষী এবং সরীসৃপ থেকে একদিকে স্তন্যপায়ীর আবির্ভাব ঘটে এবং বিবর্তনের শেষ ধাপে মানুষের আবির্ভাব ঘটে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী নিয়ে। এরপরে ভিডিওতে আমি আলোচনা করব মিলার এবং উরের পরীক্ষা, ল্যামারবাদ, ডারউইনবাদ নিয়ে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।